হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য ট্যাট2 সিলেবাসে জিওগ্রাফি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। তো জিওগ্রাফি সিলেবাসের মধ্যে একটা পার্ট রয়েছে জিওমরফিক প্রসেস। এই যে জিওমরফিক প্রসেস রয়েছে, এই চ্যাপ্টারটা থেকে প্রতি বছর 2 থেকে 3 নাম্বার কিন্তু আসতে দেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো এই জিওমরফিক প্রসেসের মধ্যে কিছু পার্ট রয়েছে, যেরকম ফলিং অ্যান্ড ফল্টিং, ল্যান্ডফর্মস, আর্থকুয়েক, ভলক্যানো, ওয়ার্ক অফ রিভার, ওয়ার্ক অফ গ্লেশিয়ার, উইন্ড অ্যান্ড ওয়েভস, এই পার্টটা রয়েছে। তো আজকে আমরা জিওমরফিক প্রসেস থেকে ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপের যে পার্টটা রয়েছে সেই পার্টটা আমরা দেখে নেব। ওকে, সো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। সো প্রথমেই আমরা দেখে নেব ল্যান্ডফর্ম। এই যে ল্যান্ডফর্ম রয়েছে, ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপ, আর এটা হলো জিওমরফিক চ্যাপ্টারে। আমাদের যে জিওমরফিক চ্যাপ্টারের মধ্যে আমরা কি দেখি, যে পৃথিবী পৃষ্ঠে যা কিছু চেঞ্জেস হয়ে থাকে, তো পৃথিবী পৃষ্ঠে যা কিছু চেঞ্জেস হয় সেটা দুই ধরনের বলের কারণে হয়। একটা হলো অভ্যন্তরীণ বল, আরেকটা হলো বাহ্যিক বল। অভ্যন্তরীণ বলের কারণে যেই চেঞ্জেসগুলো হয়ে থাকে সেগুলো আমরা এক এক করে দেখি, আর বাহ্যিক বলের কারণে কি হয়ে থাকে সেটাও কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। তো অভ্যন্তরীণ বলের কারণে, অভ্যন্তরীণ ফোর্সের কারণে যে চেঞ্জেসগুলো হয়, যেরকম ভূমিরূপে সৃষ্টি হয়, তারপর ভাঁজ হয়, চ্যুতি হয়, আর্থকুয়েক হয়, তারপর ভলক্যানো হয়, অগ্ন্যুৎপাত হয়, এগুলি হলো অভ্যন্তরীণ বলের কারণে। আর বাহ্যিক বলের আন্ডারে রয়েছে ওয়ার্ক অফ রিভার, ওয়ার্ক অফ গ্লেশিয়ার, ওয়ার্ক অফ উইন্ড, ওয়ার্ক অফ যে ওয়েভস রয়েছে, এই পার্টটা রয়েছে। তো এই যে ল্যান্ডফর্মের পার্টটা, এটা হলো অভ্যন্তরীণ বলের, অভ্যন্তরীণ বলের পার্টটা হলো ল্যান্ডফর্ম। ওকে, সো ল্যান্ডফর্মটা কি? ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপ। ভূমিরূপ পৃথিবীর উপরে সব জায়গা একরকম না। এই যে পৃথিবীর উপরে আমরা যে জায়গাতে বসবাস করছি, এই জায়গাটা সব জায়গায় কিন্তু একরকম না। যেরকম ধরো, এইটা হলো ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এটা আমরা দেখেছি ইন্টিয়ার অফ দ্য আর্থ ক্লাসে দেখেছি। তো আমরা কোথায় বসবাস করছি? এই ভূত্বকের মধ্যে, মানে পৃথিবীর যে উপরের জায়গাটা। এই যে ভূত্বকে আমরা বসবাস করছি, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা মহাদেশীয় ভূত্বক, আর একটা হলো মহাসাগরীয় ভূত্বক। মহাসাগরীয় মানে যেখানে জলের পাড়টা রয়েছে, তো এটা কি হয়, এটা একটু নিচু থাকে, তার গভীরতাটা কম থাকে। আর মহাদেশীয় হলো যে জায়গাতে আমরা বসবাস করছি। আর এই যে এই জায়গাটা রয়েছে পৃথিবীর উপর, এই জায়গাটা রয়েছে, এটা কিন্তু সব জায়গায় সমান নয়। কোনো জায়গায় দেখবে একটু উঁচু, কোনো জায়গায় নিচু হয়ে রয়েছে, কোনো জায়গা বেশি একটু উঁচু না, মানে হালকা একটু উঁচু রয়েছে, এরকম কিন্তু মানে সব জায়গাটা বেসিক্যালি সমান না। এটাই কিন্তু এই যে ভূত্বকটা রয়েছে সব জায়গায় সমান না, এটাই কিন্তু ল্যান্ডফর্ম, ভূমিরূপ। কোথাও উঁচু, কোথাও ঢেউ কেলানো, আবার কোথাও সমতল বা নিচু, যে কোথাও একটু উঁচু রয়েছে, কোথাও বা এরকম ঢেউ কেলানো রয়েছে, কোথাও আবার এরকম সমতল রয়েছে, আবার কোথাও এরকম নিচু রয়েছে। পৃথিবী পৃষ্ঠে ভূমির এই বৈচিত্র্যকেই বলে ভূমিরূপ অর্থাৎ ল্যান্ডফর্ম। আর পৃথিবী পৃষ্ঠে যে ভূমির যে বৈচিত্র্য, মানে বিভিন্ন রকম রয়েছে, উঁচু, নিচু, সমতল, এরকম বিভিন্ন ধরনের যে বৈচিত্র্য রয়েছে, এটাকেই কিন্তু ভূমিরূপ অর্থাৎ ল্যান্ডফর্মস বলা হয়। এক কথায় পৃথিবী পৃষ্ঠে ভূমির চেহারা বা রূপকে বলা হয় ভূমিরূপ। যে এক কথায় পৃথিবী পৃষ্ঠে ভূমির যেরকম রয়েছে, ভূমির যে চেহারাটা রয়েছে, এটাকেই কিন্তু বলা হয় ভূমিরূপ অর্থাৎ ল্যান্ডফর্মস। তো আশা করি ভূমিরূপ কি সেটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব এই যে ভূমিরূপটা রয়েছে, পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ হলো পাহাড় পর্বত, মালভূমি ও সমভূমি। যে পৃথিবীর যে ভূমিরূপগুলি সেগুলি প্রধানত 3 ধরনের হয়ে থাকে। একটা হলো পাহাড় পর্বত, ওকে, মালভূমি, একটা হলো সমভূমি। এখন পর্বত কি বা মালভূমি কি, সমভূমি কি, এগুলি উচ্চতা কতটুক, কোনটার আন্ডারে কি আসবে, কোনটাকে পর্বত বলা হয়, কোনটাকে মালভূমি বলা হয়, তার এক্সাম্পল কি, সবগুলি আমরা এক এক করে দেখে নেব। তো ভূমিরূপ কি সেটা আমরা দেখলাম, ভূমিরূপ 3 ধরনের সেটা দেখলাম। এখন প্রথমেই আমরা পর্বতে, যে 1 নাম্বারটা আমরা স্টার্ট করছি, পর্বত। সাধারণত 900 মিটারের উচ্চতাযুক্ত শিলা দ্বারা গঠিত খাড়া ঢালযুক্ত ভূমিরূপ হলো পর্বত, যেমন হিমালয়। ওকে, সাধারণত মানে 900 মিটারের উচ্চতা, 900 মিটারের উচ্চতায় যে শিলা দ্বারা যে গঠিত যে খাড়া ডালযুক্ত যে ভূমিরূপটা রয়েছে। ধরো যে ভূমিরূপ কি, ভূমিরূপ কোনো জায়গায় এরকম উঁচু, কোনো জায়গায় আবার নিচু, কোনো জায়গার মধ্যে আবার একটু ঢেউ খেলানো, এরকম রয়েছে। তো 900 মিটারের উপর, এখন সেটা 1000 মিটারও হতে পারে, 1100 মিটারও হতে পারে, 900 মিটারও হতে পারে, 950 মিটারও হতে পারে। বেসিক্যালি 900 মিটার থেকে উচ্চতায় যে শিলাযুক্ত রয়েছে, যে পর্বতগুলো রয়েছে, সেগুলিকেই কিন্তু পর্বত বলা হয়, যেরকম হিমালয়। হিমালয়ের উচ্চতাটা কিন্তু 900 মিটার থেকে বেশি। তো তার জন্য কি হিমালয়টা কি, হিমালয়টা কিন্তু হলো পর্বত। ওকে, তো 900 মিটারের উচ্চতা হলে পর্বত হবে। একটা জিনিস মনে রাখবে, পর্বত হলো 900 মিটারের উচ্চতায়, মালভূমি হলো 300 মিটারের উপরে, 300 মিটারের উপরে, 900 মিটারের নিচে, আর সমভূমি হলো 300 মিটারেরও নিচে।
ওকে, তো এটা গেল পর্বত। তারপর রয়েছে কি খ নম্বরে মালভূমি। সাধারণত 300 থেকে 600 মিটার উচ্চতা বিশিষ্ট খাড়া ঢালযুক্ত বিস্তীর্ণ ভূভাগকে মালভূমি বলা হয়, যেমন পামির মালভূমি। যে সাধারণত 300 থেকে 600 মিটারও বেশি, 300 থেকে 600 মিটারও বেশি যে খাড়া ঢালযুক্ত যে বিস্তীর্ণ ভূভাগ রয়েছে সেটাকে মালভূমি বলা হয়, যেমন পামির মালভূমি। পামির মালভূমি হলো একটা মালভূমির উদাহরণ। নেক্সট, সমভূমি। সাধারণত 300 মিটারে কম উঁচু নিচু সমতল বিস্তীর্ণ ভূভাগকে সমভূমি বলা হয়, যেমন লুইস সমভূমি। ওকে, সো পর্বত হলো 900 মিটারের, যে 900 মিটারের বেশি হলে পর্বত, আর 300 থেকে 600 মিটারের উপরে হলে, 300 থেকে 600 মিটার মানে 900 নিচে, বেসিক্যালি 900 নিচে হলে সেটা হয়ে যাবে মালভূমি, আর 300 মিটারেরও নিচে হলে হয়ে যাবে সমভূমি। ওকে, তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। এখন আমরা পর্বত থেকে আরও ডিটেলসে দেখে নেব। এটার মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু পার্টস রয়েছে, সেগুলো আমরা দেখে নেব। সো ফার্স্ট ওয়ান, পর্বত, বা এটাকে ইংলিশে মাউন্টেনও বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 900 মিটার বা তার বেশি উচ্চতায় বিশিষ্ট বহুদূর বিস্তৃত শৃঙ্গযুক্ত খাড়া ঢালের শিলাময় স্তূপ পর্বত বা মাউন্টেন নামে পরিচিত, যেমন হিমালয়া, সাতপুরা, বিসুবিয়াস, আরাবল্লী। পর্বত বা মাউন্টেন কি, যে সমুদ্রপৃষ্ঠ থেকে কত কত মিটার উচ্চতা, 900 মিটার বা তার থেকে আরও বেশি উচ্চতা বিশিষ্ট যে পর্বত শৃঙ্গগুলি রয়েছে, যেগুলি খাড়া ঢালযুক্ত রয়েছে, মানে শিলা দ্বারা গঠিত হয়েছে, খাড়া ঢালযুক্ত রয়েছে, ওইগুলিকেই কিন্তু কি বলা হয়, ওইগুলিকেই বলা হয় পর্বত, স্তূপ পর্বত বা মাউন্টেন, এগুলিকে বলা হয়। তার কিছু উদাহরণ হলো হিমালয়। হিমালয় হলো একটা পর্বত বা মাউন্টেন। সাতপুরা একটি পর্বত, ভিসুবিয়াসও হলো একটি পর্বত, আরাবল্লী হলো একটি পর্বত। ধরো পরীক্ষায় আসলো, এই যে হিমালয় রয়েছে এটা কি, এটা পর্বত, এটা কি মালভূমি, এটা সমভূমি, তখন কি হবে, এটা হলো কি পর্বত। এখন পর্বতের কিছু শ্রেণী বিভাগ রয়েছে, সেগুলি আমাদের দেখতে লাগবে। তো পর্বতের মেইনলি 4টা শ্রেণী বিভাগ রয়েছে: ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, ক্ষয়জাত পর্বত। এখন ভঙ্গিল পর্বত কি, স্তূপ পর্বত কি, আগ্নেয় এবং ক্ষয়জাত পর্বত কি, তার কি কি উদাহরণ রয়েছে সেগুলি আমরা এক এক করে দেখে নেব। তো প্রথমেই আমরা দেখব ভঙ্গিল পর্বত। সো 1 নাম্বার, ভঙ্গিল পর্বত বা ফোল্ডেড মাউন্টেন ওইটাকে বলা হয়। কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে সমস্ত পর্বত সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলা হয়। যে কোমল পাললিক শিলা, এখন পাললিক শিলা কি এটা জানতে গেলে আমাদেরকে কিন্তু শিলার যে ক্লাসটা রয়েছে সেটা আমাদের জানতে লাগবে। তো যারা যারা শিলার ক্লাসটা দেখোনি, তোমরা আগে সেই ক্লাসটা দেখে নিবে, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। সিলেবাসে যেরকম করেছে তোমরা সিকোয়েন্সে দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো তোমাদের আমি শর্টে বলে দিচ্ছি। এটা হলো ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। ওকে, সো আমরা জানি পৃথিবী যত ভিতর দিকে, যত কেন্দ্রের দিকে যাব, তত বেশি গরম থাকবে, তত বেশি কী থাকবে, এখানে জ্বলন্ত ম্যাগমা থাকবে। এই জ্বলন্ত ম্যাগমাগুলি যখন ফুটতে থাকে, ফুটতে ফুটতে এগুলো মুভমেন্ট করতে করতে পৃথিবীকে ভেদ করে পৃথিবীর বাইরে চলে আসে, তখন এগুলি লাভা হয়, লাভা রূপে নির্গত হয়। আর এগুলি ওয়েদার কারণে এখানে ঠান্ডা হয়ে জমা হতে থাকে। ঠান্ডা হয়ে যখন জমা হয়, শক্ত হয়, তখন সেটাকে বলা হয় আগ্নেয় শিলা। আর এই আগ্নেয় শিলা বাইরে ওয়েদার করে, ধরো বৃষ্টি হলো, বাতাস, তো এইসব কারণে কী হচ্ছে, এইসব কারণে এখানে কি হলো, এগুলি ছোট 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 টুকরায় পরিণত হয়। আর এই টুকরাগুলি, ধরো এই টুকরাগুলি কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ধরো বৃষ্টির জলের সাথে বা বাতাসের সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, গিয়ে জলের নিচে, জলের সমুদ্রের নিচে, জলের নিচে এগুলি স্তরে স্তরে জমা হতে থাকে, এবং জমা হতে হতে এক একটা লেয়ার হয়। এই যে এক একটা জলের নিচে লেয়ারগুলি হয়, এগুলি হলো পাললিক শিলা। যেহেতু জলের নিচে থাকে, তাও এগুলি খুবই কোমল থাকে, তাহলে কোমল শিলা বলা হয় পাললিক শিলাকে। আর এই পাললিক শিলার মধ্যে কি হয়, এই স্তরে স্তরে নুড়ি, বালি, পাথর অনেক কিছু জমতে জমতে এগুলি মাঝখানে কি অনেক যে প্রাণী, উদ্ভিদ, এগুলি চাপা পড়ে যায়, চাপা পড়ে এগুলি জীবাশ্ম হয়। তো খনিজ তেলও কিন্তু এখানেই পাওয়া যায়, পাললিক শিলাই পাওয়া যায়। তো এই পাললিক শিলার মধ্যে কি পড়ে, ভাঁজ পড়ে। এই যে ভাঁজ কি, ভাঁজ আমরা যে আগে প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি, ভাঁজ মানে কি, ভাঁজ মানে হলো যে ফোল্ডিং। ফোল্ডিং মানে যেটার কারণে ধরো কোনো একটা চাপ পড়ছে বা তাপ তাপ পড়ছে, তার কারণে কি হচ্ছে, যে কোনো কিছু একটা জায়গা ভূমিরূপটা কি হলো, একটু উঁচু হয়ে গেছে বা নিচু হয়ে গেছে। এই যে এটা পড়ছে কি, এটা ভাঁজ পড়ছে। এই ভাঁজ পড়ার কারণে পাললিক শিলার মধ্যে যখন ভাঁজ পড়ছে, ভাঁজ পড়ার কারণে এখানে কি হয়, পর্বত সৃষ্টি হচ্ছে। ধরো এটা হলো পাললিক শিলা, পাললিক শিলার লেয়ারগুলি, এদিক থেকেও চাপ পড়ছে, এদিক থেকেও চাপ পড়ছে, এদিক থেকে দুই দিক থেকে চাপ পড়া মানে বিপরীতমুখী চাপ পড়ার কারণে কি হচ্ছে, এই মাঝখানে তো জায়গাটা উপর দিকে চলে গেছে। এই যে পাললিক শিলার স্তরটা উপর দিকে চলে গেছে, আবার কিছুটা নিচের দিকে চলে গেছে। তো এই যে উপর দিকে চলে গেছে, এটা কি সৃষ্টি হয়েছে, এটা পর্বত সৃষ্টি হয়েছে। যখন এটা 900 মিটার উপরে হয়, তখন এটা পর্বত সৃষ্টি হয়। তো এই যে কোমল শিলায় ভাঁজ পড়ে যে সমস্ত পর্বত সৃষ্টি হয়, সেই সমস্ত পর্বতটিকেই বলা হয় ভঙ্গিল পর্বত। কি পর্বত বলা হয়, ভঙ্গিল পর্বত বলা হয়। আর সেই ভঙ্গিল পর্বতের কিছু উদাহরণ হলো,
এশিয়ার হিমালয় পর্বত, এশিয়ার কি পর্বত? হিমালয় পর্বত। তো হিমালয় পর্বত হলো একটা ভঙ্গিল পর্বত, এটা কোথায় অবস্থিত? এশিয়া। ইউরোপের আল্পস পর্বত, ইউরোপের আল্পস পর্বত হলো একটি ভঙ্গিল পর্বত। উত্তর আমেরিকার রকি পর্বত, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত। তো এগুলি হলো ভঙ্গিল পর্বতের কিছু উদাহরণ। ধরো পরীক্ষাতে বিভিন্নভাবে কিন্তু আসতে পারে। ধরো বলল যে ভঙ্গিল পর্বত কোন শিলায় দেখা যায়, কোন শিলায় সৃষ্টি হয়, তখন হবে পাললিক শিলায়। বা পাললিক শিলায় কোন পর্বত হয়? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, কোনটা হয়? তখন হবে ভঙ্গিল পর্বত। তো বিভিন্নভাবে কোশ্চেনটা আসতে পারে। বা ধরো এক্সাম্পল থেকেই দিয়ে দিল যে হিমালয়, হিমালয় যেটা রয়েছে এটা কি? এটা কি পর্বত? এটা কি মালভূমি না সমভূমি? তো এটা হলো পর্বত। তো পর্বত হলো কোনটা? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, সঞ্চয়জাত পর্বত, আগ্নেয় পর্বত কোনটা? হিমালয় হলো ভঙ্গিল পর্বত। আর হিমালয় পর্বত কোথায় অবস্থিত? এশিয়ায় অবস্থিত। এশিয়ার হিমালয় পর্বত, ইউরোপের আল্পস পর্বত, উত্তর আমেরিকার রকি পর্বত, দক্ষিণ আমেরিকার যে আন্দিজ পর্বত। ওকে, তো আশা করি ভঙ্গিল পর্বত কি এবং তার কিছু উদাহরণ রয়েছে সেগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট পার্ট, একদমই মিস করার মতন না। তোমরা দরকার হলে এই ভিডিওগুলো 2 থেকে 3 বার দেখো, তারপর মক টেস্ট দাও, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। খুবই ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট পার্টে রয়েছে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য। এই যে ভঙ্গিল পর্বত রয়েছে তার বৈশিষ্ট্যটা আমরা দেখে নেব। এই পর্বতের উচ্চতা খুব বেশি হয়, ভঙ্গিল পর্বতের উচ্চতাটা খুবই বেশি হয়। চূড়া শঙ্কু আকৃতির হয়। তো ভঙ্গিল পর্বতের যে চূড়াটা কীরকম হয়? শঙ্কু আকৃতির হয়। এই পর্বতে প্রচুর জীবাশ্ম, কয়লা এবং খনিজ তেল পাওয়া যায়। যে ভঙ্গিল পর্বতের মধ্যে প্রচুর পরিমাণে জীবাশ্ম পাওয়া যায়, কয়লা পাওয়া যায়, খনিজ তেল পাওয়া যায়। যে এই যে ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বতটা যে কোথায় সৃষ্টি হয়? পাললিক শিলায়। পাললিক শিলা কোথায় থাকে? সমুদ্রের নিচে। তো এগুলি স্তরে স্তরে, লেয়ারে লেয়ারে এগুলি কি হয়? পাললিক শিলাগুলি লেয়ারে লেয়ারে হয়, তো এগুলিকে পাললিক শিলা বলা হয়। এগুলো খুব কোমল শিলা থাকে। আর জলের নিচে যখন এই স্তরগুলো একটা লেয়ার হয়, এই লেয়ারের মাঝখানে অনেক যে প্রাণী বা অনেক প্রাণী, উদ্ভিদ এগুলি চাপা পড়ে এগুলি জীবাশ্মতে যে পরিণত হয়। তো এই যে পাললিক শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায়, কয়লা দেখা যায় এবং খনিজ তেলও পাওয়া যায়। তার জন্য যেহেতু পাললিক শিলার মধ্যেই ভঙ্গিল পর্বতটা সৃষ্টি হয়, তো ভঙ্গিল পর্বতে প্রচুর পরিমাণে জীবাশ্ম পাওয়া যায়, কয়লা পাওয়া যায় এবং খনিজ তেলও পাওয়া যায়। ধরো পরীক্ষায় কোশ্চেন আসলো, খনিজ তেল পাওয়া যায় কোন পর্বতে? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, নাকি সঞ্চয়জাত পর্বত, নাকি আগ্নেয় পর্বত? তখন হবে কি? তখন হবে ভঙ্গিল পর্বত। নেক্সট, ভঙ্গিল পর্বত যে শিলা দ্বারা গঠিত হবে তা অবশ্যই পাললিক শিলা হবে। যে ভঙ্গিল পর্বতটা যে শিলা দিয়ে, অবভিয়াসলি যে পাহাড় পর্বত হবে কি দিয়ে হবে? শিলা দিয়েই তো হবে, শিলা দ্বারাই গঠিত হবে। এই শিলা দ্বারা যে গঠিত হবে, কোন শিলা দ্বারা গঠিত হবে? পাললিক শিলা দ্বারা ভঙ্গিল পর্বত গঠিত হবে। কোন শিলা? পাললিক শিলা দ্বারা ভঙ্গিল পর্বত গঠিত হবে। তারপর রয়েছে তেতিস সাগর। এই যে তেতিস সাগর, হিমালয় পর্বত যেখানে আছে, আগে সেখানে ছিল তেতিস সাগর। যে হিমালয় পর্বত বর্তমানে যে হিমালয় পর্বতটা যেই জায়গাতে আছে, এখানে কিন্তু কোনো এক সময় এই হিমালয় পর্বতটা ছিল না। এটা কিন্তু যে প্লেট টেকটনিকের কারণে এটা হয়েছে। ধরো এটা একটা প্লেট, ওকে, এটা একটা প্লেট, এটা একটা প্লেট। একটা হলো এশিয়া প্লেট আর একটা হলো ইন্ডিয়ান প্লেট। এশিয়ান প্লেট আর ইন্ডিয়ান প্লেটটাকে যে একসাথে সেইভাবে চলতে চলতে এসে, যেহেতু এটা মানে চলমান, এটা সবসময় কন্টিনিউসলি চলতে থাকে, যে জলন্ত ম্যাগমার পর এটা ভাসতে থাকে, এটা কিন্তু স্থির নয় প্লেটগুলো। তো এই প্লেটগুলো চলতে চলতে কী হলো? একটা আরেকটার সাথে এইভাবে এসে ধাক্কা লাগলো। তো একটা এইভাবে এসে যখন ধাক্কা লাগলো, তখন কী হলো? যে ভারী পার্টটা রয়েছে সেটা নিচের দিকে চলে গেল, আর যে হালকা পার্টটা সেটা উপর দিকে চলে গেল। তো যেটা উপর দিকে চলে গেলো সেটাই কিন্তু পাহাড় পর্বতের সৃষ্টি হয়েছে। আর এই যে দুইটা প্লেট, এই দুইটা প্লেটের মাঝখানে, ধরো এটা প্লেট, এটা প্লেট, আগে কিন্তু এই জায়গাতে তেতিস সাগর ছিল, জল ছিল, তেতিস সাগর ছিল। আর যেহেতু এটা আস্তে 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 একটা সংঘর্ষে আসলো, একটা সামনাসামনি ধাক্কা গেল, তখন হালকাটা উপরে চলে গেল আর ভারীটা নিচে বসে গেল। তো এইভাবেই করেই কিন্তু হিমালয় পর্বতটা সৃষ্টি হয়েছে। তো হিমালয় পর্বত আগে ছিল না, হিমালয় পর্বতের জায়গায় আগে তেতিস সাগর ছিল, কিন্তু প্লেট টেকটনিকের কারণে হিমালয় পর্বতটা সৃষ্টি হয়েছে। তেতিস সাগরে দুই দিকে দুই ভূমিভাগ ছিল। যে তেতিস সাগরে দুই দিকে কী ছিল? ভূমিভাগ ছিল। উত্তর দিকে আঙ্গারল্যান্ড বা এশিয়া পাত এবং দক্ষিণ দিকে যে গোন্ডওয়ানা ল্যান্ড বা ভারতীয় পাত। মানে তেতিস সাগরে ধরো এটা হলো তেতিস সাগর। এই তেতিস সাগরে এক সাইডে ছিল কি? ইন্ডিয়ান প্লেট, আর এক সাইডে ছিল যে এশিয়ান প্লেট। এখন দুইটা প্লেট কী হলো? দুইটা প্লেট একসাথে সেভাবে ঘষা লাগলো। এই যে সংঘর্ষ হওয়ার কারণে কী হলো? ভারীটা নিচে আর হালকাটা উপর দিকে চলে গেলো। এইভাবে করে হিমালয়টা যে তৈরি হয়েছে। আর তার আগে হিমালয়ের জায়গায় কী ছিল? তেতিস সাগর ছিল।
এখন দেখে নেব ভঙ্গিল পর্বতের শ্রেণী বিভাগ। এই যে ভঙ্গিল পর্বতকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাচীন ভঙ্গিল পর্বত, একটা নবীন ভঙ্গিল পর্বত। প্রাচীন ভঙ্গিল পর্বতের কিছু উদাহরণ হলো ভারতের আরাবল্লী, আমেরিকার অ্যালপসিয়ান, এগুলি হলো ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতের মধ্যে যদি আরও শ্রেণীবিভাগ করি সেটা হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। আর নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো হিমালয়, আলপস, রকি, আন্দিজ, এগুলি হলো নবীন ভঙ্গিল পর্বতের কিছু উদাহরণ। তো এটা গেল ভঙ্গিল পর্বত। তো আমরা পর্বতকে চারটা ভাগে ভাগ করেছি, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, সঞ্চয়জাত পর্বত। তার মধ্যে থেকে আমরা আগে ভঙ্গিল পর্বতটা দেখে নিয়েছি যে ভঙ্গিল পর্বত কি, বা ভঙ্গিল পর্বতের যে বৈশিষ্ট্যগুলি তার কিছু উদাহরণ, আর তার পাশাপাশি আমরা ভঙ্গিল পর্বতের শ্রেণীবিভাগ দেখে নিলাম। এখন আমরা দেখব স্তূপ পর্বত, যে পর্বতের মধ্যে পর্বতকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। ভঙ্গিল পর্বত কমপ্লিট হলো, এখন দেখব 2 নাম্বার স্তূপ পর্বত। এই যে স্তূপ পর্বতটা কি? ভূ আলোড়ন সৃষ্ট ফাটল বা চ্যুতির ফলে ভূপৃষ্ঠের কোনো অংশ কখনো উপরে উঠে যায়, আবার কখনো নিচে বসে যায়। যখন দুইটি ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে উপরে উঠে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলা হয়। তো বেসিক্যালি স্তূপ পর্বতটা কি? প্রথমত পর্বত আমরা জানি 900 মিটার বা তার থেকে বেশি হবে, তার থেকে বেশি উচ্চতায় হবে। তাই ভূ আলোড়ন মানে পৃথিবীর অভ্যন্তরে যখন আলোড়ন হয়, যে জ্বলন্ত ম্যাগমাগুলির কারণে, প্লেট টেকটনিকের কারণে, এগুলির কারণে কি হয়, পৃথিবীর উপরে, পৃথিবী পৃষ্ঠে যেখানে আমরা বসবাস করছি সেখানে ফাটল সৃষ্টি হয় বা চ্যুতির সৃষ্টি হয়, ফেটে যায়, যে মাটিটা কি হয়, ফেটে যায়। ফেটে যাওয়ার কারণে কি হয়, যে কিছু জায়গা ধরো উপরে উঠে গেল, কিছু জায়গা আবার নিচে চলে গেল, এরকম হয়। এখন যখন ফাটল সৃষ্টি হয়, ধরো এই জায়গাটা কি হয়েছে, ফাটল সৃষ্টি হয়েছে, যে এখানেও ফেটে গেছে, এখানেও ফেটে গেছে, এই দুইটা ফাটল সৃষ্টি হয়েছে, দুইটা ফাটল সৃষ্টি হওয়ার জায়গায় এই জায়গাটা যেহেতু ফেটে গেছে, এই জায়গাও ফেটে গেছে, এই জায়গাটা মাঝখানে জায়গাটা কি হলো, উঁচু হয়ে গেল। তো দুইটি ফাটল বা চ্যুতির যে মাঝখানে যে জায়গাটা, মাঝখানে জায়গাটা একটু উপরে উঁচু হয়ে গেল, এই যে উপরে উঁচু হয়ে গেল, উঁচু হয়ে কিন্তু এই ধরনের পর্বত সৃষ্টি হয়, আর তাকেই কিন্তু বলা হয় স্তূপ পর্বত। তাকে কি বলা হয়, স্তূপ পর্বত। প্রসারণ বলের প্রভাবে দুটি চ্যুতির মধ্যবর্তী জোন যখন চাপের ফলে উপরে উঠে যায় তখন উঁচু অংশকে বলা হয় স্তূপ পর্বত এবং নিচু অংশকে বলা হয় গ্রস্ত উপত্যকা। তো এখানে আমরা জানলাম স্তূপ পর্বত কি আর গ্রস্ত উপত্যকা কি। যে কোন বলের কারণে? প্রসারণ বলের কারণে। মনে রাখবে, প্রসারণ বলের কারণে চ্যুতির মধ্যবর্তী, ধরো এটা একটা চ্যুতি, এখানে ফেটে গেল, এখানে এটাও চ্যুতি, দুইটা চ্যুতি মানে দুই জায়গাটা মাটিটা ফেটে গেল, ফেটে যাওয়ার কারণে এই যে দুই চ্যুতির মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা উঁচু, এইভাবে উঁচু হয়ে গেল। উঁচু যে হয়ে গেল, এই উঁচুটা কীভাবে হয়েছে? প্রসারণ বলের কারণে এই জায়গাটা উঁচু হয়ে গেছে। এই উঁচু হওয়ার কারণে যখন উপরে উঠে গেছে, উঁচু হয়ে গেছে, এই যে উঁচু জায়গাটা রয়েছে এটাকে বলা হয় স্তূপ পর্বত। আর এই যে নিচের জায়গাটা, এই যে নিচের জায়গাটা রয়েছে, এই নিচের জায়গাটাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। তো আশা করি স্তূপ পর্বত কি আর গ্রস্ত উপত্যকা কি সেটা বুঝতে পেরেছ। এখন এগুলির আমরা এক্সাম্পলও দেখে নেব। তো প্রথমে স্তূপ পর্বতের উদাহরণ। স্তূপ পর্বতের কিছু উদাহরণ হলো ভারতের সাতপুরা পর্বত, ফ্রান্সের ভোজ, জার্মানি ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। এগুলি হলো স্তূপ পর্বতের কিছু উদাহরণ। আর এই উদাহরণগুলি যে বলছি এগুলি কিন্তু তোমাদের মুখস্থ করতে লাগবে। নেক্সট রয়েছে গ্রস্ত উপত্যকার উদাহরণ। নর্মদা ও রাইম নদী ও তাপ্তি নদীর উপত্যকা, যে নর্মদা নদী, রাইম নদী এবং তাপ্তি নদীর যে উপত্যকা রয়েছে সেটা হলো গ্রস্ত উপত্যকার উদাহরণ। স্তূপ পর্বতকে হোস্ট বলা হয় এবং গ্রস্ত উপত্যকাকে গ্রেবেন বলা হয়। যে স্তূপ যে পর্বত কার কি নামে পরিচিত? হোস্ট। আর গ্রস্ত উপত্যকা গ্রেবেন নামে পরিচিত। স্তূপ পর্বতের ঢাল খুব খাড়া হয়। স্তূপ পর্বতের যে ঢালটা রয়েছে সেটা খুবই খাড়া হয় এবং চূড়াটা চ্যাপ্টা হয়। যে ধরো এটা হলো স্তূপ পর্বত, তো এই যে ঢালটা একদম খুব বেশি খাড়া, কিন্তু এই যে চূড়াটা রয়েছে এটা একটু এরকম চ্যাপ্টা টাইপের হয় স্তূপ পর্বতের। এখন আমরা আগ্নেয় পর্বত দেখে নেব। পর্বতের 4টা পার্ট রয়েছে। প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে আমরা ভঙ্গিল পর্বত দেখলাম, তারপর আমরা স্তূপ পর্বত দেখলাম। এখন আমরা 3 নাম্বার আগ্নেয় পর্বত দেখব। এই যে আগ্নেয় পর্বত, এই আগ্নেয় পর্বতটা কিন্তু আমরা বেশি ডিটেলসে পড়ব কখন? যখন আমরা ভলক্যানো চ্যাপ্টারটা দেখব, সেই ভলক্যানো চ্যাপ্টারের মধ্যে কিন্তু এটা আরও ডিটেলসে আলোচনা করা হয়েছে। অগ্নুৎপাতের ফলে লাভা, ভস্ম, পাথরের টুকরো ক্রমাগত সঞ্চিত হয়ে ভূপৃষ্ঠের উপরে গম্বুজ আকৃতির যে পর্বত গঠন করে তাকে আগ্নেয় পর্বত বলা হয়। বেসিক্যালি আগ্নেয় পর্বতটা কি? দেখো, এইটা হলো ভূত্বক, গুরুমণ্ডল, তারপর রয়েছে কি কেন্দ্রমণ্ডল। ওকে, সো আমরা জানি পৃথিবীর যে যত আমরা কেন্দ্রের দিকে যাব তত বেশি কি হবে, গরম বাড়তে থাকবে, তাপমাত্রা বাড়তে থাকবে, তো এখানে লিকুইড ফর্মে থাকবে। তো এই যে জ্বলন্ত ম্যাগমাগুলি থাকবে এগুলি মুভমেন্ট করবে, এগুলি মুভমেন্ট হতে হতে একটা সময় ভূত্বককে কেন্দ্র করে, ভূত্বককে ভেদ করে বাইরে চলে আসে, তখন এটা লাভা রূপে পরিণত হয়। আর সেই লাভাগুলি বাইরের ওয়েদারের কারণে কি হয়, বাইরের ওয়েদারের কারণে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে এগুলি শিলায় পরিণত হয়, আগ্নেয় শিলায় পরিণত
হয়। তো এই যে ভলক্যানো ইরাপশন হচ্ছে মানে জ্বলন্ত ম্যাগমাটা লাভা রূপে বের হচ্ছে, বের হয়ে এগুলি জমা হয়ে এগুলি ঠান্ডা হচ্ছে, কঠিন আকৃতি হচ্ছে, হয়ে এগুলি কী হচ্ছে, এগুলি জমা হতে হতে এরকম উঁচুভাবে পর্বতের সৃষ্টি হচ্ছে। এই যে এরকম উঁচু হয়ে পর্বতের সৃষ্টি হচ্ছে ওইটাকেই কিন্তু বলা হয় আগ্নেয় পর্বত। আর আগ্নেয় পর্বত হয় বেসিক্যালি 3 ধরনের, কী কী সেটাও আমরা দেখব, কিন্তু তার আগে আগ্নেয় পর্বতের কিছু এক্সাম্পল দেখে নেব। সো আগ্নেয় পর্বতের কিছু এক্সাম্পল হলো জাপানের ফুজিয়ামা, ভারতের বেডেন, ইতালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপের মোলোয়ানা, এগুলি হলো আগ্নেয় পর্বতের কিছু উদাহরণ। এখন আমরা আগ্নেয় পর্বতের শ্রেণীবিভাগ দেখে নেব। আগ্নেয় পর্বতকে 3 ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো, একটা হলো জীবন্ত বা সক্রিয় আগ্নেয় পর্বত, তারপর রয়েছে সুপ্ত, তারপর রয়েছে মৃত আগ্নেয়গিরি। সো প্রথমে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি। এই ধরনের পর্বত থেকে প্রায় অগ্নুৎপাত হতে দেখা যায়, আবার একে 2 ভাগে ভাগও করা যায়। জীবন্ত বা সক্রিয় মানে বা অ্যাক্টিভ ভলক্যানো আমরা বলতে পারি, অ্যাক্টিভ ভলক্যানো। যে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি হলো কি, মানে যে ধরো পর্বত রয়েছে, এই ধরনের পর্বত থেকে কন্টিনিউয়াসলি মানে সবসময় এখান থেকে অগ্নুৎপাত হয়। সবসময় যে অগ্নুৎপাত হয় যে ধরনের পর্বত থেকে, সেগুলিকে বলা হয় জীবন্ত বা সক্রিয় আগ্নেয় পর্বত। আর এই আগ্নেয় পর্বতকে আবার 2 ভাগে ভাগ করা যায়। সেই 2 ভাগ কী কী? অবিরাম ও সবিরাম। এখন অবিরাম কি আর সবিরাম কি সেটা জানতে লাগবে। প্রথমে অবিরাম। অবিরাম হলো অনবরত যে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় তাকে অবিরাম আগ্নেয়গিরি পর্বত বলা হয়, আগ্নেয় পর্বত বলা হয়। মানে অনবরত কন্টিনিউয়াসলি যে আগ্নেয়গিরি থেকে কন্টিনিউয়াসলি অগ্নুৎপাত হয়, কন্টিনিউয়াসলি ভলক্যানো ইরাপশন হয়, তাকে বলা হয় অবিরাম আগ্নেয় পর্বত। যেরকম উদাহরণ ইতালির ভিসুভিয়াস, ভারতের বেড, এগুলিতে কন্টিনিউয়াসলি অগ্নুৎপাত হতেই থাকে। এক্সাম্পলগুলি ভালোভাবে মনে রাখবে। আর সবিরাম হলো এই জাতীয় আগ্নেয় পর্বত থেকে কিছু সময় অন্তর অগ্নুৎপাত ঘটে, যেরকম ইন্দোনেশিয়ার কাকাতুয়া ও ইতালির স্ট্রম্বেলি। মানে সবিরাম হলো এই জাতীয় আগ্নেয় কিছু সময় পর পর, মানে সবসময় হয় না, কিছু সময় পর পর হয়, সেটা হলো সবিরাম। ওকে, তো আগ্নেয় পর্বতকে 3 ভাগে ভাগ করা যায়। তো প্রথমটা দেখলাম সক্রিয় বা জীবন্ত আগ্নেয় পর্বত। তো সক্রিয় বা যে জীবন্ত আগ্নেয় পর্বতকে 2 ভাগে ভাগ করা হয়েছে, অবিরাম আর সবিরাম। অবিরাম হলো যেটাতে কন্টিনিউয়াসলি অগ্নুৎপাত হয়, আর সবিরাম হলো যেটা কিছু সময় পর পর যে অগ্নুৎপাত হয়ে থাকে। আর তার কী কী এক্সাম্পল রয়েছে সেটাও আমরা দেখে নিয়েছি। এখন আমরা দেখব আগ্নেয় পর্বতের 2 নম্বর। তো প্রথমেই তো আমরা দেখে নিয়েছি জীবন্ত আগ্নেয়গিরি। এখন আমরা দেখব 2 নম্বর সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি। এই জাতীয় আগ্নেয়গিরি থেকে অনেকদিন অগ্নুৎপাত হয়নি, কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, যেমন জাপানে ফুজিয়ামা। আর এই ধরনের মানে সুপ্ত আগ্নেয়গিরি ক্ষেত্রে কী হয়, অনেক দিন ধরে অগ্নুৎপাত কিন্তু হয়নি, কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো সময় হওয়ার সম্ভাবনা আছে, যেরকম জাপানে ফুজিয়ামা যে আগ্নেয়গিরি রয়েছে, এটা থেকে কিন্তু অনেক বছর ধরে হয়নি, কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। মৃত আগ্নেয়গিরি হলো এই ধরনের আগ্নেয় পর্বত থেকে ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই। মানে মৃত আগ্নেয়গিরি হলো এই ধরনের অগ্নুৎপাত থেকে ভবিষ্যতে কোনো অগ্নুৎপাত হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সেটাকে বলা হয় মৃত আগ্নেয়গিরি। যেমন মায়ানমারের পপু, ভারতের নরকুণ্ডম, এগুলি হলো মৃত আগ্নেয়গিরি এক্সাম্পল। ওকে, তো এটা আমরা দেখলাম কি আগ্নেয় পর্বত। তো আমরা কি দেখলাম এখন পর্যন্ত? যে পর্বত আমরা স্টার্ট করেছি, যে ল্যান্ডফর্ম ভূমিরূপ রয়েছে, ভূমিরূপকে 3 ধরনের, ভূমিরূপ হলো 3 ধরনের, তার মধ্যে প্রথমেই হলো পর্বত, তারপরে হলো মালভূমি, তারপর হলো সমভূমি। পর্বত হলো 900 মিটারের উপর, 900 মিটার বা তার থেকে বেশি যে উচ্চতায় রয়েছে সেটা হলো পর্বত। পর্বতকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ভঙ্গিল পর্বত, যেটা আমরা দেখে নিয়েছি। তারপর আমরা দেখলাম স্তূপ পর্বত, সেটাও দেখে নিয়েছি। তারপর আমরা কি দেখলাম, যে আগ্নেয় পর্বত, 3 নম্বর আগ্নেয় পর্বত, সেটাও আমরা দেখে নিয়েছি। আর ভঙ্গিল পর্বতের আর যে পর্বত রয়েছে, পর্বতের আর একটাই পার্ট বাকি রয়েছে, সেটা হলো ক্ষয়জাত পর্বত। তো এখন আমরা ক্ষয়জাত পর্বত দেখে নেব। ক্ষয়জাত পর্বত পর আমরা মালভূমি দেখব। সো ক্ষয়জাত পর্বত কোনটাকে বলা হয়? বহু বছর ধরে সূর্যকিরণ, বৃষ্টিপাত, প্রবাহমান জলধারা, হিমবাহ ও বায়ু প্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা পর্বত মালভূমি তার হয়ে যে অবশিষ্ট উচ্চভূমিতে পরিণত হয় তাকে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত বলা হয়। যেরকম ধরো এটা একটা পর্বত, ওকে, এই পর্বতটা কী হয়, অনেক বছর ধরে এটা আমাদের সূর্যের আলো পড়ছে, বৃষ্টিপাত হচ্ছে, বাতাস লাগছে, এবং বিভিন্ন কারণে বা এই যে পাহাড় দিয়ে জল বেয়ে যাচ্ছে, তো বিভিন্ন কারণে কী হলো, বিভিন্ন কারণে আস্তে 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 ধরো এই জায়গায় এরকমভাবে ক্ষয় হতে থাকলো, বিভিন্নভাবে এটা ক্ষয় হতে থাকলো, ক্ষয় হতে এরকম ক্ষয় হতে এটা কমতে লাগলো। তো এই যে আস্তে আস্তে ক্ষয় হতে হতে আর যেটা ক্ষয় হওয়ার পর যেটার বাকি আছে মানে অবশিষ্ট আছে, সেটাকেই ক্ষয়জাত পর্বত বলা হয়। তো যেহেতু যেটা বাকি আছে অবশিষ্ট আছে, সেটাকে ক্ষয়জাত পর্বত বলা হয়, তার জন্য ক্ষয়জাত পর্বের আরেকটা নাম হলো অবশিষ্ট পর্বত। অবশিষ্ট পর্বত মানে ক্ষয় হওয়ার পর আর যেটা বাকি আছে সেটা কি বলা হয়, ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। যেরকম কিছু উদাহরণ হলো
ভারতের আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত। রাজমহল, পরেশনাথ, আমেরিকার যে সিয়ান প্রভৃতি এই জাতীয় পর্বতের উদাহরণ। আর এই পর্বত কী রকম হয়? গম্বুজাকৃতির হয়ে থাকে। ভঙ্গিল পর্বত যেরকম তার চূড়াটা কী হয়? তার চূড়াটা যে সেটা শঙ্কু আকৃতির হয়ে থাকে, একটু চ্যাপ্টা হয়ে থাকে। আর ক্ষয়জাত পর্বত হয় গম্বুজাকৃতি। কী আকৃতির? গম্বুজাকৃতির হয়ে থাকে। তো এটা হলো ক্ষয়জাত পর্বত। এখন আমরা দেখব মালভূমি। তো আমরা পর্বত দেখে নিয়েছি, পর্বত আমাদের কমপ্লিট হয়ে গেছে। পর্বত যে আমাদের ভূমিরূপটাকে ৩ ভাগে ভাগ করেছে, পর্বত, মালভূমি, সমভূমি। তো প্রথমে আমরা পর্বত স্টার্ট করেছি, পর্বতকে আবার ৪ ভাগে ভাগ করেছি। ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, সঞ্চয়জাত পর্বত। তো সেগুলো আমরা দেখে নিয়েছি। এখন আমরা দেখব ২ নাম্বার মালভূমি। এখন মালভূমিটা কি? সমুদ্র তল থেকে ৩০০ মিটারের বেশি উঁচুতে অবস্থিত বিস্তীর্ণ ভূমিভাগকে মালভূমি বলা হয়। মানে পর্বত কী ছিল? ৯০০ মিটার বা তার থেকে বেশি ছিল। আর মালভূমি হলো ৩০০-৬০০ মিটারের উপরে কিন্তু ৯০০ মিটারের কম যে উচ্চতায় যে অবস্থিত যে বিস্তীর্ণ ভূমিভাগ রয়েছে, সেই ভূমিভাগগুলোকে মালভূমি বলা হয়। আর সেই মালভূমির কিছু এক্সাম্পল হলো তিব্বত মালভূমি, ভারতের ছোট নাগপুর মালভূমি, লাদাখ মালভূমি। এগুলি হলো মালভূমির কিছু উদাহরণ। আর এগুলি উচ্চতা ৩০০ মিটারের বেশি কিন্তু ৯০০ মিটারের কম। এখন মালভূমিকে আবার ৪ ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? ৪ ভাগে। কী কী? পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, বিচ্ছিন্ন মালভূমি, মহাদেশীয় মালভূমি। এখন এই ৪টাকে আবার আমরা আলাদা আলাদাভাবে দেখে নেব। তো প্রথমে পর্বত বেষ্টিত মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি কি? যেই সকল মালভূমি প্রায় চারদিকেই পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্টি হয় তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। তো বেসিক্যালি পর্বতটা কি? পর্বত হলো ৯০০ মিটার বা তার থেকে বেশি উচ্চতা। ধরো এটা একটা পর্বত, এটাও একটা পর্বত, এটাও পর্বত, এটাও পর্বত। এই সব দিকেই পর্বত, সবগুলি ৯০০ মিটার বা তার থেকে বেশি উচ্চতায় রয়েছে। এই সবগুলি পর্বতের মাঝখানে একটা মালভূমি রয়েছে। মাঝখানে একটা মালভূমি রয়েছে যেটা উচ্চতা ৩০০ মিটারের বেশি কিন্তু ৯০০ মিটারের কম। কারণ ৯০০ মিটার বা তার থেকে বেশি হলে তো আবার পর্বত হয়ে যাবে। তো যেটা ৯০০ মিটারের কম, ৩০০ মিটারের বেশি, সেটাই হলো মালভূমি। তো তার সব দিকে কী রয়েছে? সব দিকে রয়েছে পর্বত, মাঝখানে শুধু একটা মালভূমি রয়েছে। মাঝখানে সেটা মালভূমি রয়েছে, সেটাকেই বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। তো পর্বত বেষ্টিত মালভূমির কিছু বৈশিষ্ট্য। বঙ্গীল পার্বত্য অঞ্চলে এই মালভূমি দেখা যায়। এগুলি অধিক উচ্চতা বিশিষ্ট হয়। মালভূমিগুলি পাললিক শিলায় গঠিত হয় এবং এতে জীবাশ্ম থাকতে পারে। চারদিকে পর্বত বেষ্টিত হওয়ায় এখানকার পরিবেশ শুষ্ক হয়। সো এই যে পর্বত বেষ্টিত মালভূমি কোথায় দেখা যায়? যেখানে ভঙ্গিল পর্বত রয়েছে, ধরো এটা একটা ভঙ্গিল পর্বত, এটা একটা ভঙ্গিল পর্বত, এটাও ভঙ্গিল পর্বত, এটাও ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল পর্বত যে অঞ্চলগুলি রয়েছে সেখানে যে এই ধরনের মালভূমি দেখা যায়, মানে পর্বত বেষ্টিত মালভূমি দেখা যায়। আর এগুলি উচ্চতাটা বিশিষ্ট হয় এবং মালভূমিগুলি কোথায় সৃষ্টি হয়? পাললিক শিলা দ্বারাই সৃষ্টি হয়। কারণ ভঙ্গিল পর্বত আমরা দেখেছিলাম কি? ভঙ্গিল পর্বত কিন্তু পাললিক শিলায় গঠিত হয়। এটা যেহেতু পাললিক শিলা, ভঙ্গিল শিলা পার্বত্য অঞ্চলে রয়েছে, তার জন্য এই পর্বত বেষ্টিত মালভূমিটাও পাললিক শিলা দ্বারাই গঠিত হয়েছে। আর যেহেতু পাললিক শিলা দ্বারা গঠিত হয়েছে তাহলে সেখানে কি থাকতে পারে? জীবাশ্ম থাকতে পারে। আর তার চারদিকে কি দিয়ে যে বেষ্টিত? পর্বত বেষ্টিত রয়েছে। আর যেহেতু চারদিকে পর্বত রয়েছে তার জন্য সেখানকার যে পরিবেশটা সেটা শুষ্ক হয়। কী রকম হয়? শুষ্ক হয়। যেরকম একটা এক্সাম্পল তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি হলো একটা পর্বত বেষ্টিত মালভূমি। নেক্সট, লাভা মালভূমির বৈশিষ্ট্য। এখন লাভা মালভূমির কিছু বৈশিষ্ট্য দেখে নেব। মহাদেশের অভ্যন্তরে এই মালভূমি দেখা যায়। কোথায় দেখা যায়? মহাদেশের যে অভ্যন্তরে, মহাদেশের যে ভিতরে এই ধরনের মালভূমি দেখা যায়। এই মালভূমি প্রধানত ব্যাসল্ট শিলায় গঠিত হয়। পর্যায়ক্রমে লাভা নিঃসরণের ফলে এই মালভূমি সিঁড়ির মতো ভূমিরূপ সৃষ্টি হয়। মালভূমির মাটি সাধারণত কালো রঙের হয় এবং মালভূমি উপরিতল চ্যাপ্টা হয়। তো লাভা মালভূমির বৈশিষ্ট্য কি? এই যে লাভা কোনটাকে বলা হয়? এই যে হলো ভূত্বক। তো গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। যখন কেন্দ্রমণ্ডল বা গুরুমণ্ডলের জ্বলন্ত ম্যাগমাগুলি যে বাইরে এসে ভূপৃষ্ঠকে ভেদ করে বাইরে চলে আসে তখন এটা কি হয়? লাভা হয়। আর এই লাভাগুলি বাইরের ওয়েদারের কারণে কি হয়? এগুলি শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, মানে জমা হয়ে যায়। এরকম জমা হতে এরকম উঁচু জায়গায় পরিণত হয়। আর সেটা কি হয়? সেটা মালভূমি রূপে পরিণত হয়। তো এই যে লাভাগুলি এক একটা সিঁড়ির মতো বা স্তরে স্তরে জমা হতে যে মালভূমিতে সৃষ্টি হয় সেটাকে কিন্তু বলা হয় লাভা মালভূমি। আর এই ধরনের লাভা মালভূমি কীরকম থাকে? কালো রঙের থাকে। কী রঙে? কালো রঙের থাকে। আর তার যে উপরে পাটা সেটা একটু চ্যাপ্টা থাকে, মানে এরকম থাকে না, একটু এরকম চ্যাপ্টা টাইপের থাকে। কিছু এক্সাম্পল হলো কলম্বিয়া মালভূমি,
তারপর ভারতের মহারাষ্ট্র মালভূমি, আফ্রিকার যে আবাসিনিয়া ও সোমালিয়া মালভূমি, এগুলি হলো কিছু লাভা মালভূমি এক্সাম্পল। আশা করি বুঝতে পেরেছো লাভা মালভূমিটা কি। সো তোমাদের যদি ভালো লাগে এইভাবেই তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। আর তোমাদের যদি হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, তোমাদের অনলাইন মক টেস্ট কিংবা অফলাইন মক টেস্ট কিংবা ক্লাসেসের প্রয়োজন হয়, অর্থাৎ টেট রিলেটেড তোমাদের যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে। টেট 1 হোক কিংবা টেট 2, সবটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এনিওয়ে, নেক্সট রয়েছে বিচ্ছিন্ন মালভূমি। কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, বিচ্ছিন্ন হলে তাকে বিচ্ছিন্ন মালভূমি বলা হয়। মানে কোনো বিস্তীর্ণতর মালভূমি যে অঞ্চল রয়েছে সেখানে কতগুলি নদী উপত্যকা রয়েছে, এই নদী উপত্যকার দ্বারা কি হয়, নদী উপত্যকার দ্বারা ওই মালভূমিগুলি মানে ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয় হতে থাকে। এই যে ক্ষয় হতে থাকে, ক্ষয় হয়ে যে বিচ্ছিন্ন হয়ে যায়, সেটাকেই বিচ্ছিন্ন মালভূমি বলা হয়। যেরকম বৈশিষ্ট্য, মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত এবং খনিজ সমৃদ্ধ হয়। যে মালভূমিগুলি কী শিলা দ্বারা গঠিত, প্রাচীন শিলা দ্বারা গঠিত এবং খনিজ সমৃদ্ধ হয়। কঠিন শিলা গঠিত অংশগুলি উচ্চতা প্রায় সমান হয়। যে কঠিন শিলা দ্বারা যেহেতু গঠিত হয় তার যে অংশগুলি উচ্চতা প্রায় সমানই হয়। আর মালভূমি উচ্চতা, যে মালভূমির যে উচ্চতা সেটা ক্রমশ হ্রাস হতে মানে ক্রমশ কমতে থাকে। যেরকম ধরো এক্সাম্পল ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি হলো একটি বিচ্ছিন্ন মালভূমি। নেক্সট রয়েছে মহাদেশীয় মালভূমি। নাও হোয়াট ইজ মহাদেশীয় মালভূমি? বিস্তীর্ণ মহাদেশীয় অংশ জুড়ে প্রাচীন শিলায় সংগঠিত মালভূমিকে মহাদেশীয় মালভূমি বলা হয়। যে বিস্তীর্ণ যে মহাদেশীয় অংশ জুড়ে প্রাচীন শিলায় গঠিত যে মালভূমি রয়েছে সেটাকে মহাদেশীয় মালভূমি বলা হয়। পাত সংস্থান তথ্য অনুসারে পাত সঞ্চালনের ফলে পৃথিবীর প্রাচীন ভূখণ্ডে আঙ্গারল্যান্ড ও যে গন্ডোয়ান্ডা ল্যান্ড ফেটে গিয়ে বিচ্ছিন্ন হয়ে মহাদেশীয় মালভূমি গঠিত হয়। মানে ওই যে প্লেট টেকটনিকের কারণে প্লেটগুলি একে অপরের সাথে ধরে এসে ধাক্কা লাগার কারণে ভাইটার নিচে হালকাটা উপরে চলে গেল, তো এরকম করে মালভূমি সৃষ্টি হচ্ছে, ওইগুলিকে বলা হয় মহাদেশীয় মালভূমি। ওকে, তো আমরা মালভূমি দেখে নিলাম। মালভূমির আরও কিছু পার্ট রয়েছে, যেরকম উচ্চতা অনুসারে মালভূমিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যে উচ্চতা অনুসারে মালভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। সেগুলি কি? উচ্চ মালভূমি আর নিম্ন মালভূমি। আর সেটা যে ভাগ করা হয়েছে কিসের অনুসারে? উচ্চতা অনুসারে, উচ্চতার অ্যাকর্ডিং। যখন উচ্চ মালভূমি গড় উচ্চতা 4000 মিটারের বেশি, মানে গড় উচ্চতাটা কি? গড় উচ্চতাটা যখন 4000 মিটারের বেশি, যেরকম তিব্বত মালভূমি, পামির মালভূমি। আর নিম্ন মালভূমির ক্ষেত্রে হবে গড় উচ্চতা 600 মিটারের কম, মানে 600 মিটারের কম হলে সেটা কি হবে? সেটা হবে মানে এটা 4000 না, এটা 400 মিটার হবে। ওকে, মানে 400 মিটারের বেশি যখন হবে তখন উচ্চ মালভূমি, আর 600 মিটারের যখন কম হবে তখন সেটা নিম্ন মালভূমি। এক্সাম্পল ছোটনাগপুর মালভূমি। নেক্সট রয়েছে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন। তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি। তো পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? তিব্বত মালভূমি। পামির মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি। পৃথিবীর উচ্চতম মালভূমি হলো তিব্বত মালভূমি। বৃহত্তম মালভূমি হলো তিব্বত, আর উচ্চতম হলে পামির মালভূমি। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। এই দুইটা আমাদের কনফিউজড হবে না। পৃথিবীর বৃহত্তম হলে তিব্বত মালভূমি, আর পৃথিবীর উচ্চতম হলে পামির মালভূমি, আর পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। এখন আমরা সমভূমি দেখে নেব। তো আমরা পর্বত দেখে নিলাম। পর্বতের 4টা পার্ট রয়েছে, ভঙ্গিল পর্বত, তারপর স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, সঞ্চয়জাত পর্বত, সেগুলি দেখে নিয়েছি। তারপর আমরা স্টার্ট করলাম মালভূমি। মালভূমিরও 4টা পার্ট রয়েছে, সেগুলিও আমরা দেখে নিয়েছি। এখন আমরা দেখব 3 নাম্বার সমভূমি। এখন সমভূমি কোনটা? সমুদ্রপৃষ্ঠে একই সমতলে বা সামান্য উঁচুতে, তবে 300 মিটারের কম উঁচুতে অবস্থিত প্রায় সমতল বা সমতল বিস্তীর্ণ স্থলভাগকে ভূ, যেমন ভারতের গঙ্গা নদী ভূত সমভূমি অঞ্চল, রাশিয়ার সাইবেরিয়ান সমভূমি ইত্যাদি। বেসিক্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে যে সমুদ্রপৃষ্ঠের জল সমান সমান বা একটু উঁচুতে রয়েছে, বেসিক্যালি 300 মিটারের কম, 300 মিটারের কম উঁচুতে অবস্থিত যে ভূমিভাগ রয়েছে সেটাকেই বলা হয় সমভূমি। তার কিছু এক্সাম্পল হলো ভারতের গঙ্গা নদী বিধৌত সমভূমি অঞ্চল বা রাশিয়ার সাইবেরিয়ান সমভূমি অঞ্চল। যখন 900 মিটার বা তার থেকে বেশি হবে সেটা হবে পর্বত। যখন 900 মিটারের কম কিন্তু 300 মিটারের বেশি তখন হবে মালভূমি, আর যখন 300 মিটারের কম তখন হবে সমভূমি। এখন সমভূমি শ্রেণীবিভাগ দেখে নেব। সমভূমি যে শ্রেণীবিভাগগুলি রয়েছে, ভূ আন্দোলনের ফলে সৃষ্ট কিছু সমভূমি, মানে পৃথিবীর অভ্যন্তরে যে আন্দোলন হয় সেটা বলে কিছু সমভূমি সৃষ্টি হয়, সেগুলি দেখে নেব। তারপর ক্ষয়জাত, মানে ক্ষয় হওয়ার ফলে কিছু সমভূমি সৃষ্টি হয় সেটা দেখব। এবং সঞ্চয়জাত সমভূমি, মানে সঞ্চয় হয়, মানে কিছু জমা হয় সঞ্চিত হয়ে কিছু সমভূমি সৃষ্টি হয়, সেগুলি আমরা দেখে নেব। সো ফার্স্ট ওয়ান,
ভূ আন্দোলনের ফলে সৃষ্ট সমভূমি, যে পৃথিবীর অভ্যন্তরে যে আন্দোলন হচ্ছে, ধরো জ্বলন্ত ম্যাগমাগুলি নড়াচড়া করছে, প্লেটগুলি নড়াচড়া করছে, এগুলির ফলে ভূপৃষ্ঠে কিছু সমভূমি সৃষ্টি হয়, সেগুলি আমরা দেখে নেব। এক্সাম্পল, স্বাভাবিক সমভূমি যেটা রাশিয়ান সমভূমি, উন্নত সমভূমি ভারতের পূর্ব উপকূলের সমভূমি, অনবরত সমভূমি হলো তুরানের সমভূমি। এগুলি তোমাদের মুখস্থ করতে লাগবে। মানে পৃথিবীর অভ্যন্তরে যে ক্রিয়াকলাপ হচ্ছে, এটার ফলে ভূপৃষ্ঠের মধ্যে একটু জায়গা উঁচু বা নিচু হয়ে যাচ্ছে, যেটা 300 মিটার বা তার থেকে কম হয়ে থাকে, সেটাকে বলা হয় সমভূমি। সেই সমভূমির কিছু এক্সাম্পল আমরা দেখে নিলাম। এই এক্সাম্পলগুলি তোমাদের মনে রাখতে লাগবে। নেক্সট হলো ক্ষয়জাত সমভূমি, মানে ক্ষয় হওয়ার ফলে, ধরো কোনো একটা ভূমিভাগ রয়েছে, এটা ক্ষয় হতে 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 সমভূমির সৃষ্টি হয়েছে, ওইটাই হলো ক্ষয়জাত সমভূমি। আর এই ক্ষয়জাত সমভূমিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে কি কি? সমপ্রায় ভূমি বা পেনিপ্লিন, মানে প্রায় প্রায় সমান, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সমান বা বেশি একটা উঁচু না, মানে মোটামুটি একটা উঁচুতে রয়েছে, সেটাই হলো সমপ্রায় ভূমি। এক্সাম্পল মোনাডনক। কি এক্সাম্পল? মোনাডনক। 2 নম্বর পাদদেশীয় বা পেডিপ্লিন সমভূমি, মানে কিছুটা উচ্চতা রয়েছে। এই সমভূমির উদাহরণ হলো আফ্রিকার অ্যাটলাস পর্বতের পাদদেশ, আফ্রিকার যে অ্যাটলাস পর্বতের পাদদেশ। তারপর 3 নম্বর সঞ্চয়জাত সমভূমি। তো এটার মধ্যে কি রয়েছে? সঞ্চয়জাত সমভূমির মধ্যে রয়েছে প্রথমে পলল সমভূমি। এই সমভূমির কিছু পলল সমভূমির কিছু উদাহরণ হলো সিন্ধু সমভূমি, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, নীল নদের অববাহিকা, ইরাকের মেসোপটেমিয়া প্রভৃতি। এগুলি হলো পলল সমভূমির উদাহরণ। আর পলল সমভূমি হলো সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয়জাত কি? সঞ্চয়জাত হলো ধরো নুড়ি, বালি, পাথর, শিলা এগুলি জমা হতে হতে সঞ্চয় হতে হতে যে এরকম যে উঁচু আকারে সৃষ্টি হয়, এই যে উঁচু আকার হয় যেটা 300 মিটারের কম হয়ে থাকে, সেটাকে বলা হয় সঞ্চয়জাত সমভূমি। ওকে, ক্ষয় হওয়ার ফলে হলে ক্ষয়জাত হবে, আর সঞ্চয় হওয়ার ফলে হলে সঞ্চয়জাত সমভূমি হবে। আর সেই সঞ্চয়জাত সমভূমির মধ্যে কিছু পার্ট রয়েছে, যেরকম পলল সমভূমি। তো পলল সমভূমির কী কী উদাহরণ রয়েছে সেগুলি আমরা দেখে নিয়েছি, এক্সাম্পলগুলি তোমাদেরকে মনে রাখতে লাগবে। নেক্সট প্লাবন সমভূমি। মিশরের নীল নদের তীরে, চীনের হুয়াংহু নদীর তীরে এই সমভূমি দেখা যায়। তো প্লাবন সমভূমি কোথায় দেখা যায়? মিশরের নীল নদের তীরে দেখা যায়, বা চীনের হুয়াংহু যে নদী রয়েছে সেই নদীর তীরেও কিন্তু প্লাবন সমভূমি দেখা যায়। তারপর রয়েছে বদ্বীপ সমভূমি। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘালয় মিলিত বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। যে গঙ্গা নদী, তো এটা গঙ্গা নদী, এটা ব্রহ্মপুত্র নদী, এটা মেঘালয় নদী, এই যে যেই নদী এখানে এসে মিলিত হয়, ওই জায়গাটাকে বলা হয় মিলিত হয়, সমুদ্রে এসে মিলিত হয়, এটাকে বলা হয় মোহনা। আর মোহনার সময় মিলিত হওয়ার সময় যেই জায়গাটা কীরকম থাকে, একটু বর মতন থাকে, তার জন্য এটাকে বলা হয় বদ্বীপ সমভূমি। আর এইটাই হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপ। এছাড়া মিসিসিপি, নীল নদ, মহানদী, গোদাবরী, কাবেরী নদী, মোহনাতে বদ্বীপ দেখা যায়। ধরো মিসিসিপি সমুদ্রে এসে মিলিত হচ্ছে, নীল নদ সমুদ্রে এসে মিলিত হচ্ছে, মহানদী, গোদাবরী, কাবেরী নদীগুলি কী হচ্ছে? সমুদ্রে এসে মিলিত হচ্ছে। যখন যেই জায়গাটা, তো এটা নদী, এটা সমুদ্রে এসে মিলিত হচ্ছে, ওই জায়গাটাকে বলা হয় মোহনা। আর ওই যে দ্বীপটা কীরকম হয়, সিস্টেম থাকে, তার জন্য এটাকে বলা হয় বদ্বীপ। ওকে, সো এটা গেল বদ্বীপ সমভূমি। নেক্সট রয়েছে লুয়েস সমভূমি। না, হোয়াট ইজ লুয়েস? লুয়েস শব্দের অর্থ হলো সূক্ষ্ম বালুকণা স্থানান্তর। লুয়েস শব্দের অর্থ কি? যে সূক্ষ্ম বালুকণা, যে সূক্ষ্ম বালুকণা রয়েছে, এটা বালুকণাগুলো এক জায়গাতে আরেক জায়গায়, ধরো বৃষ্টির কারণে বা ধরো বাতাসে উড়ে গেল, তো ওই বালুটা কি হয়? সূক্ষ্ম বালুকণাগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। ওইটা কি? স্থানান্তরিত হয়। ধরো সূক্ষ্ম এখানে কিছু বালুকণা রয়েছে, এগুলি কি হয়? বাতাসের কারণে ধরো উড়ে গিয়ে বা ধরো বৃষ্টির কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, আরেক জায়গায় স্থানান্তরিত হয়, যে স্থানান্তরিত হলো, স্থানান্তরিত হয়, ধরো এখানে গিয়ে জমা হতে 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 কিছুটা জায়গা উঁচু হলো, উঁচু হলো। তো উঁচু এই সমভূমি হলো যেটা 300 মিটার নিচে থাকে, তো ওইটাকে বলা হয় লুয়েস সমভূমি। উদাহরণ হলো মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে বালিকণা উড়ে চীনের হুয়াংহু নদীর অববাহিকা জমা হয়ে লুয়েস সমভূমি সৃষ্টি হয়েছে। যেরকম মধ্য এশিয়ার মধ্যে একটা মরুভূমি রয়েছে, এই মরুভূমির নাম হলো গোবি মরুভূমি। এই গোবি মরুভূমির মধ্যে অনেক বালুকণা রয়েছে। এই বালুকণাগুলি কি উড়ে গিয়ে, যে বালুকণাগুলি উড়ে গিয়ে চীনের যে হুয়াংহু নদী রয়েছে, সেই নদীর যে অববাহিকা রয়েছে, নদীর সাইডে কি হয়, এগুলি জমা হয়, এগুলি জমা হতে হতে এই লুয়েস সমভূমিটা সৃষ্টি হয়। তো এটা গেল সমভূমি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আজকের ক্লাসে আমরা কি দেখলাম, একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। সো প্রথমেই আমরা আজকে জিওমরফিক প্রসেস থেকে যে অভ্যন্তরীণ বলের একটা পার্ট রয়েছে ল্যান্ডফর্ম, অর্থাৎ ভূমিরূপ, ভূমিরূপটা আমরা স্টার্ট করলাম। সো ভূমিরূপটা কি? ভূমিরূপ হলো যে ভূপৃষ্ঠে কোনো জায়গা উঁচু হয়ে যাচ্ছে, নিচু হয়ে যাচ্ছে, আর ভূপৃষ্ঠে যে বেসিক্যালি যে ল্যান্ডফর্মটা রয়েছে সেটাই হলো কি? ভূমিরূপ। যেখানে আমরা বসবাস করছি সেটাই হলো ভূমিরূপ। তো এই ভূমিরূপকে প্রধানত আবার কি করা হয়? 3 ভাগে ভাগ করা হয়।
পর্বত, মালভূমি, সমভূমি। তো প্রথমেই আমরা পর্বত দেখলাম। পর্বত হলো 900 মিটার বা তার থেকে বেশি উচ্চতায় থাকে। তারপর মালভূমি হলো যে 300 মিটারের উপরে কিন্তু 900 মিটারের যে নিচু থাকে, আর সমভূমি হলো 300 মিটারের কম উচ্চতায় থাকে। তো প্রথমেই পর্বত দেখলাম। তো পর্বতকে আবার 4 ভাগে ভাগ করা হয়। ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত এটাকে বলা হয়, আরেকটা হলো ক্ষয়জাত পর্বত। তো প্রথমেই ভঙ্গিল পর্বত দেখলাম। ভঙ্গিল পর্বত যেটা পাললিক শিলায় হয়ে থাকে, পাললিক শিলায় ভাঁজের কারণে পর্বতের সৃষ্টি হয়। আর ভঙ্গিল পর্বতে কিছু উদাহরণ দেখলাম। নেক্সট ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য প্লাস আমরা দেখে নিলাম ভঙ্গিল পর্বতের শ্রেণীবিভাগ। 2 ভাগে ভাগ করা যায়, প্রাচীন ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত। আর সবগুলির ক্ষেত্রে এক্সাম্পল রয়েছে, আর এক্সাম্পল থেকেই কিন্তু বেশিরভাগ কোশ্চেন আসতে দেখা যায়। তোমাদের কিন্তু ডেফিনেশন আসবে না যে প্রাচীন ভঙ্গিল পর্বত কি, এরকম কিন্তু আসবে না। আমাদের কি মানে এক্সাম্পল থেকে কিন্তু কোশ্চেনটা আসে। ধরো দিয়ে দিল ভারতের আরাবল্লী, এটা কি? এটা পর্বত, সমভূমি, মালভূমি, এটা কি? তো এটা হবে পর্বত। কি পর্বত? ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতের মধ্যে কোনটা? প্রাচীন ভঙ্গিল পর্বত। তো এরকমভাবে কিন্তু ভিতর থেকে কোশ্চেনটা আসে। তারপর আমি দেখলাম স্তূপ পর্বত। তো স্তূপ পর্বত কি সেটা দেখলাম। স্তূপ পর্বতে কিছু উদাহরণও দেখে নিলাম। তারপর দেখলাম কি আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতে আবার 3 ভাগে ভাগ করা যায়, জীবন্ত ও তারপর জীবন্ত রয়েছে, সুপ্ত আর মৃত আগ্নেয়গিরি। নেক্সট দেখলাম ক্ষয়জাত পর্বত। ক্ষয় হওয়ার ফলে মানে ক্ষয় হয়ে যে পার্টটা বাকি থাকে ওইটাকে বলা হয় ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। তো এখানে পর্বত দেখলাম। তারপর আমরা স্টার্ট করলাম মালভূমি, যেটা 300 মিটারের উপরে আর 900 মিটারের নিচুতে থাকে। তো মালভূমিকে আবার 4 ভাগে ভাগ করা হয়। পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, বিচ্ছিন্ন মালভূমি, মহাদেশীয় মালভূমি। তো এগুলিকে আবার আমরা সেপারেটভাবে দেখে নিলাম। যেরকম পর্বত বেষ্টিত মালভূমি, যে অনেকগুলি পর্বতের মাঝখানে যে একটা মালভূমি থাকে সেটাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। যেরকম এক্সাম্পল তিব্বত মালভূমি। তারপর লাভা মালভূমি, যে লাভাগুলি জমা হয়ে যে মালভূমি সৃষ্টি হয় সেগুলিকে লাভা মালভূমি বলা হয়। তারপর বিচ্ছিন্ন মালভূমি, তারপর রয়েছে মহাদেশীয় মালভূমি। তারপর আমরা দেখলাম যে সমভূমি। সমভূমি হলো 300 মিটারের কম উঁচুতে রয়েছে, সেগুলি সমভূমি। সমভূমি আবার 3টা শ্রেণীবিভাগ। ভূ আন্দোলনের ফলে সৃষ্ট সমভূমির এক্সাম্পল, ক্ষয়জাত সমভূমি আর সঞ্চয়জাত সমভূমির এক্সাম্পলগুলি আমরা দেখে নিলাম। তো আশা করি তোমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তোমরা ভিডিওটা 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। আর যদি তোমাদের টেট 1 কিংবা টেট 2 ফুল নোটস, একদম হার্ড কপি ভালো নোটসের প্রয়োজন হয়, কোয়ালিটিফুল নোটসের প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। আর সেই নোটের সাথে তোমরা অনলাইন মক টেস্টও পেয়ে যাচ্ছ, প্লাস তোমরা অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট ক্লাসেস যেটাই তোমাদের প্রয়োজন টেট রিলেটেড, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।